নমস্কার। কসমোসনিক স্টুডিওর একগুচ্ছ হাসির গল্পের আজ চতুর্থ পর্ব। কিছু যান্ত্রিক গোলযোগের দরুন গত সপ্তাহে আমরা গল্প পরিবেশন করতে পারিনি। এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত। কিন্তু লক্ষণীয় যে আমাদের গানের প্রতিবেদনের অনুপাতে গল্পগুচ্ছের প্রতিবেদনের এই মুহূর্তে অন্তত দর্শক এবং শ্রোতা সংখ্যা তুলনামূলক নিতান্তই নগণ্য। কিন্তু যারা শুনছেন বা দেখছেন তারা তা অতি মনোযোগ সহকারেই করছেন এবং আমাদের বাংলা সাহিত্য চর্চায় আরও অনুপ্রাণিত করছেন। আজ তেমনই কিছু শ্রোতা এবং দর্শক বন্ধুর কথা একটু পড়ে দেখি। শ্রীমতী কল্যাণী চক্রবর্তী বলছেন, বাহ, খুব ভালো হয়েছে। কোয়েল আলী এবং সহেলি বলছেন, দারুণ হয়েছে। ইউনিক প্রোডাকশন থেকে লেখা হয়েছে, খুব সুন্দর উপস্থাপনা, খুব ভালো লাগলো, এরকম আরও আসতে থাক। ড্যানিয়েল জেভিয়ার সাহেব লিখছেন, দিস ইজ গুড, লুকিং ফর মোর। শ্রীমতী চন্দনা চ্যাটার্জি বলছেন, ভালো হয়েছে, কিন্তু আরও নাটকীয়তার প্রয়োজন। চরিত্র অনুযায়ী কথা বলার ভঙ্গিতে একটু বৈচিত্র্য দরকার। হক কথা, এবং সত্যি বলতে প্রচণ্ড চেষ্টা করছি আরও স্বরবৈচিত্র্য আনার। কিন্তু এই আমাদের প্রতিবেদনগুলো আর 5টা বাংলা অডিও স্টোরির থেকে একটু আলাদা। এখানে আমাদের প্রয়াস মূলত অকৃত্রিমভাবে গল্প পাঠের। ঠিক যেমন ছোটবেলায় আমরা দাদু বা দিদাদের কাছ থেকে গল্প শুনে থাকতাম, ঠিক সেরকম। এবং প্রত্যেকটি গল্পই যেহেতু সরাসরি পাঠ করা হয়ে থাকে, তার ফলে গল্পের প্রবাহে স্বরবদল একটু কঠিন হয়ে পড়ে। তবে আপনাদের অনুপ্রেরণায় আমরা চেষ্টা করছি প্রত্যেক পাঠের সাথে আরও উন্নতি করার। আর আপনাদের সমর্থন এরকমভাবেই ক্রমবর্ধমান থাকলে আমরা নিশ্চয়ই আরও উন্নতি করতে পারব। আমাদের চয়ন করা গল্পের বাইরেও আপনাদের নিজস্ব পছন্দের গল্প আমাদের রেকমেন্ড করতে পারেন নিচে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে। এবং আপনি নিজেও যদি আমাদের সাথে গল্প পাঠে আগ্রহী হন, আমরা সাগ্রহে আপনাকে আহ্বান জানাই। এইবারে তাহলে অনুমতি নিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। লেখক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আজ পড়ছি গড় হেকিমপুরের রাজবাড়ির 3য় খণ্ড। বুঝলে গজপতি, কাল রাতে রাজবাড়িতে চোর ঢুকেছিল বলে শোনা যাচ্ছে। বটে, চোরের কি আক্কেল নেই? রাজবাড়িতে আর আছেটা কি চুরি করার মতো? সেইটাই ভাবছি। শোনা যাচ্ছে যে জানলার শিক খসিয়ে গোল ঘরে ঢুকে একটা পুতুল নিয়ে গেছে। বলো কি যদু, চোরে পুতুল চুরি করতে এত মেহনত করে জানতাম না তো। তা বটে, আর সেইটাই রহস্য। গজপতি হঠাৎ গম্ভীর হয়ে কি একটু ভাবল, তারপর বলল, দাঁড়াও, আমার একটা কথা মনে পড়ছে। কি কথা বলো তো? গোলঘরে একটা আলমারিতে সবুজ পোশাক পরা একটা পুতুল আছে। ওটা আর 5টা পুতুলের মতো নয়, একেবারে অন্যরকম। আমার মনে আছে যেদিন রাজবাড়ির গোলঘরে আলমারিতে প্রথম দিন পুতুলটাকে দেখি, সেদিন আমি খানিকটা সম্মোহিত হয়ে গেছিলাম। পুতুলটার দিকে এক দৃষ্টে চেয়েছিলাম। ঘণ্টাখানেক আমার কোনো হুঁশই ছিল না। চেয়ে আছি তো চেয়েই আছি। আমার একটু ভয়ও হয়েছিল, তাই আর কখনো গোলঘরে ঢুকিনি। ওই পুতুলটাকে আমার মনে হয়েছিল যেন কোনো জাদুকর, হিপনোটিজম জানে যেন। চোখ দুটো তো একদম জলজ্যান্ত, মানুষের মতো পুরো। যদু ঘোষ একটা বড় শ্বাস ছেড়ে বলে, ওই পুতুলটাই। তোমার মতো আমারও একটা ব্যাপার হয়েছিল জানো। আমার তখন 10-12 বছর বয়স। রাজবাড়িতে ঘুরঘুর করতুম। তখন রাজবাড়ির তেমনি পড়তি অবস্থা নয়। গেলে রানীমা নাড়ু মোয়া ইত্যাদি দিতেন। তো একদিন পুতুলটা দেখে খুব লোভ হলো। ভাবলাম এ বাড়িতে তো পুতুল খেলার মতো লোক নেই, শুধু মুধু পড়ে আছে। আলমারিতে একটা সস্তা মাস্টার লক লাগানো ছিল, চাবিটা কোথায় আছে তাও আমি জানতাম। বৈঠকখানার একটা টেবিলের ড্রয়ারে।
চুপচাপ সেটা নিয়ে এসে তালা খুলে পুতুলটা নিতে যাব, হঠাৎ কে যেন একটা ধমক দিয়ে উঠল। এই, খবরদার, হাত দিবি না। কে বলল? কোথা থেকে বলল? কিছুই বুঝতে পারলাম না। ভয়ে ঘাম দিচ্ছিল, দৌড়ে পালিয়ে আসি। বুঝলাম, পুতুলটার ওপর অনেকেরই বোধহয় নজর ছিল, কিন্তু তাহলে এতদিন চুরি যায়নি কেন বলো তো? আজ বীণাপাণি দেবী ডালপুরি আর ঘুগনি নিয়ে এসেছেন। গজপতি আর যদু ঘোষ তো ভারী ব্যস্ত হয়ে পড়ল। অন্যদিকে ভোলানাথ মুস্তফি অত্যন্ত উত্তেজিত হয়ে বাইরের বারান্দায় দ্রুত পায়চারি করছিলেন, আর অত্যন্ত ক্ষুব্ধ গলায় আপন মনে বলছিলেন, এ কি মগের মুল্লুক হয়ে উঠল নাকি? হ্যাঁ, শেষ অবধি পুকুর চুরি! চুরির আর বাকি কি রইল? এরপর তো এরপর তো লোকের বাড়ি চুরি হয়ে যাবে। রাতে বিছানায় শুয়েছি, সকালে উঠে দেখবো গাছতলায় পড়ে আছি, বাড়ি হাওয়া। কিছুই বিচিত্র নয়। এই সময় তার বউ বেরিয়ে এসে বললেন, ওগো, তুমি অত ছটপট করছো কেন? ভোলাবাবু কটমট করে গিন্নির দিকে তাকিয়ে বললেন, ছটপট করবো না? কত বড় কাণ্ডটা হয়ে গেল বলো তো রাত্রিরে! আজ তো একটা পুকুর চুরি হয়ে গেল। এ কি দুশ্চিন্তার কথা নয়? আহা, তা নিয়ে তোমার অত ভাবনার কি? যার পুকুর চুরি হয়ে গেছে সে ভাবুক গিয়ে। বলো কি গিন্নি, এরপর তো আমাদের পুকুরও চুরি হয়ে যাবে। গিন্নি বললেন, না গো, সেই ভয় নেই। কেন, আমাদের পুকুর চুরি যাবে নাই বা কেন? তার কারণ আমাদের পুকুরই নেই যে, কোশপিন কালেও ছিল না। ভ্রু কুঁচকে ভোলাবাবু বললেন, ঠিক জানো তো যে আমাদের পুকুর নেই? ওমা, জানবো না কেন? বিশ্বাস না হলে তুমি বাড়ির চারপাশ ঘুরে দেখে এসো না পুকুর আছে কিনা। ভোলাবাবু খানিকটা দমে গেলেও উত্তেজনাটা রয়ে গেল। এত বড় একটা কাণ্ড ঘটে গেছে, এ তো হজম করাই মুশকিল। তিনি পোশাক পরে রাস্তায় বেরিয়ে পড়লেন। এখন একটু হাঁটা চলা না করলে উত্তেজনাটা কমবে না। কিছু দূর হাঁটতেই কাদাপাড়ার নটবর মুন্সির সঙ্গে দেখা। এই যে মাতব্বর বাবু, কাল রাতে কত বড় একটা কাণ্ড ঘটে গেল জানেন তো? মাতব্বর নই, আমি নটবর। আহা, এখন নাম নিয়ে জল ঘোলা করার সময় নয়। কত বড় সর্বনাশ হয়ে গেল জানেন কি? কি হয়েছে বলুন তো? কাল রাতে আজ তো একটা পুকুর চুরি হয়ে গেছে। সর্বনাশ! কার পুকুর চুরি গেছে বলুন তো? সেটা এখনো ঠিক জানি না। নটবর মুন্সির চোখ কপালে উঠল। সর্বনাশ, আমার পুকুরটাই চুরি যায়নি তো? আমি যে সবে রুই কাতলার চারা ছেড়েছি মশাই, বহু টাকার জিনিস। বলেই নটবর হঠাৎ দৌড়তে শুরু করলো, আর নিমেষে হাওয়া হয়ে গেল। হাটখোলার কাছে কানাই মাস্টারের সঙ্গে দেখা হয়ে গেল। উত্তেজিত গলায় ভোলাবাবু বলে উঠলেন, শুনেছেন তো খবরটা ধানাই পানাই বাবু? বিরক্ত কানাই মাস্টার বলে উঠল, ধানাই পানাইয়ের মানে জানেন? যাকে তাকে যা খুশি বলে ডাকলেই হলো? আহা, নামে কি এসে যায়, বলি খবরটা শুনেছেন কি? কানাই মাস্টার মুখটা আস্তে করে বলে, তা শুনবো না কেন, খুব শুনেছি। পটলগুন লটারিতে 2 লাখ টাকা পেয়েছে তো, ও খবর সবাই জেনে গেছে। আরে না মশাই না, কাল রাতে আজ তো একটা পুকুর চুরি হয়ে গেছে। বলেন কি মশাই, পুকুর চুরি কি সোজা কথা নাকি? পুকুর চুরি করতে গেলে অনেক প্রতিভা লাগে। ও তো আর হ্যাতানাতা চোরের কাজ নয়। ওই গর্দানবাই অটোওয়াল, বিট্টালবাই আগারওয়ালা, পশুপতি শাহদাস এদের মতো প্রতিভা না থাকলে পুকুর চুরি করা সম্ভব নয়, বুঝলেন? একটু থতমত খেয়ে ভোলাবাবু বলেন, তাই এরা সব কারা বলুন তো? এরা সব নামকরা পুকুর চোর। তাহলে এরাই কি পুকুরটা চুরি করেছে নাকি? করে থাকলে আমি অন্তত অবাক হব না। তাহলে পুলিশ এদের ধরছে না কেন বলুন তো? সর্বনাশ, পুলিশের কথা ভাবতেও যাবেন না। তাহলে গায়ের বাস ওঠাতে হবে। পুলিশ এদের হাতের পুতুল যে, বুঝলেন কিছু? আপনার বোধহয় বুঝতে একটু সময় লাগবে। বাড়ি গিয়ে চিত হয়ে শুয়ে আরও একটু কষে ভাবুন তো। কানাই মাস্টার আর কথা না বাড়িয়ে, চলি ভোলাবাবু বলে হনহন করে হাঁটা দিলেন। ভোলাবাবু কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলেন, তাহলে এই হলো ব্যাপার। কিছু প্রতিভাবান লোক
নিয়মিত পুকুর চুরি করছে এবং পুলিশ তাদের ধরছে না? না, ধানাই পানাই বাবু অনেক খবর রাখেন দেখছি। ভোলাবাবু যে, তা এখানে দাঁড়িয়ে আকাশমুখো চেয়ে কি ভাবছেন বলুন তো? ভোলাবাবু একটু চমকে উঠে সামনে যাকে দেখলেন তার মুখটা খুবই চেনা, ভীষণ রকমের চেনা। তবে লোকটা যে কে তা বুঝে উঠতে পারছেন না। তিনি বললেন, এই পুকুর চুরি নিয়ে একটু ভাবছিলাম আর কি। ও তাই বলুন, তা ভেবে কিছু বের করতে পারলেন কি? কিছু ট্যালেন্টেড লোক নাকি নিয়মিত পুকুর চুরি করছে। গত রাত্রিও একটা আস্ত পুকুর চুরি করে নিয়ে গেছে। সে আর বেশি কথা কি, পুকুর চুরির কথা আমরাও শুনতে পাই বটে, কিন্তু আপনাকে পুকুর চুরির খবরটা দিল কে? তা ঠিক মনে নেই, তবে সকালে যখন আমি বাগানে হাঁটছিলাম তখনই রাস্তা থেকে একটা বেটে মতো লোক বলে গেল, শুনেছেন মশাই, কাল রাতে একটা পুকুর চুরি হয়ে গেছে। আচ্ছা ভোলাবাবু, আপনি তো আপন ভোলা মানুষ, হঠাৎ পুকুর চুরি নিয়ে ভাবনায় পড়লেন কেন বলুন তো? কেন, এটা কি উদ্বেগের বিষয় নয়? পুকুর সত্যিই চুরি হলে অবশ্যই উদ্বেগের বিষয়। তবে আপনার জানা উচিত যে পুকুর চুরি একটা আলংকারিক কথা। সত্যিকার পুকুর চুরি কি সম্ভব? সম্ভব নয়, কিন্তু লোকটা যে বলে গেল। আপনি শুনতে ভুল করেছেন, ওটা পুকুর নয়। কাল রাতে রাজবাড়ি থেকে একটা পুতুল চুরি হয়েছে। পুতুলকে আপনি পুকুর শুনেছেন। ভোলাবাবু মাথা চুলকোতে চুলকোতে বললেন, পুতুল? ছ, পুতুল কি একটা চুরি করার জিনিস হলো? পুতুল বলে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না যেন। কোনো কোনো পুতুল আছে লাখ টাকা দাম। তাই নাকি? তাই আপনি তো বেশ জ্ঞানী লোক মনে হচ্ছে। আপনি কে যেন? চিনলেন না তো? তা এখন যদি আমি বলি আমার নাম চার্লি চ্যাপলিন, তাহলে কি আপনার বিশ্বাস হবে? ভোলাবাবু কিছুক্ষণ চোখ মিটমিট করে তাকিয়ে থেকে বললেন, যা, আপনি তো ঠাট্টা করছেন মশাই। লোকটা হেসে বলল, বুঝতে পেরেছেন তাহলে? আমি হলাম গে যদু ঘোষ, আপনার ভাইরা ভাই গজপতি তার বন্ধু। দেখো কাণ্ড! আরে আপনি যদু ঘোষ তা আগে বলবেন তো। গজপতির সেই 75 টাকা না কত যেন আপনার কাছে ধার ছিল? হ্যাঁ, আর যেটা আদায় হচ্ছে না আর কি। আর সেই জন্যই তো গজপতি ভোজ দিয়েছিল নাকি? ওহ, তোফা খাইয়েছিল কিন্তু। হ্যাঁ, ভোজটা জব্বর হয়েছিল। তাই মাঝে মাঝে মনে হয় এরকম ধার দিয়েও সুখ। আচ্ছা, নমস্কার, আজ আসি তাহলে, হ্যাঁ? নমস্কার নমস্কার, আপনি একজন বিজ্ঞ লোক, আমার কত বড় একটা ভুল ভাঙিয়ে দিলেন বলুন তো। রথতলার কাছে ভারী চেনা জানা একজনের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল। এই যে, তা তুমি কত করি জানো? আগে ওই 7ই আছে, বাড়েও নি কমেও নি। হ্যাঁ হ্যাঁ, তা তুমি রাজভবনে থাকো তাই না? জিভ কেটে সাতকড়ি বলে, কি যে বলেন ভোলাবাবু, রাজভবনে থাকার কপাল কি করে এসেছি? আমি থাকি গরিব রাজবাড়িতে। তা বটে তা বটে, তা শুনলাম রাজবাড়ি থেকে নাকি একটা লাখ টাকা দামের পুতুল চুরি হয়ে গেছে। পুতুলের দাম কি লাখ টাকা হয় ভোলাবাবু? তবে কাল রাতে একটা পুতুল চুরি হয়ে গেছে সত্যি। তবে আপনাকে খবরটা কে দিল? ওই তো কি ঘোষাল না কে যেন, আমি আবার নামটা মতো মনে রাখতে পারি না বুঝলে। যে আজ্ঞে, সেটা আমরা জানি। স্বস্তির নিঃশ্বাস ফেলে ভোলাবাবু বললেন, যাক, ভাড়াটা পুতুলের ওপর দিয়ে কেটে গেছে, পুকুর তো আর চুরি যায়নি, হলে ভারী দুশ্চিন্তার ব্যাপার হতো। ভোলাবাবু এই বলে নিশ্চিন্ত মনে বাড়ির দিকে হাঁটা দিলেন। সাতকড়ি হাঁ করে ভোলাবাবুর গমনপথের দিকে চেয়ে রইল। কাঠগোলার কাছে একজন মাঝবয়সী লোককে কান ধরে উঠবোস করাচ্ছিল হারাধন খাসনবিশ, তার সঙ্গে গোটাচারেক স্যাঙ্গাত। সাতকড়িকে দেখে মাঝবয়সী লোকটাকে উঠবোস চালিয়ে যেতে বলে হারু খাসনবিশ এগিয়ে এলো। এই যে সাতকড়ি, রাজবাড়ির কি ব্যাপার বলো তো? শুনলাম কাল রাতে নাকি বাড়িতে চোর ঢুকেছিল। এ তো ভালো কথা নয় হে। শিবচরণ সিং করেটা কি? আর তুমিও বোধহয় নাক ডেকে ঘুমো নাকি? এরকম অরাজকতা তো চলতে দেওয়া যায় না। গর্দান ভাই তো বলেইছে অত বড় বাড়ি দেখভালের মতো লোক বলো রাজামশাই নেই, তাই একটা ছোটোখাটো বাড়ির বন্দোবস্ত করেই রেখেছে। তাছাড়াও বাড়ি তো এখন আইনত গর্দান ভাইয়েরই সম্পত্তি। দয়া করে থাকতে দিচ্ছে বই তো নয়। রাজামশাইকে বেশ করে বুঝিয়ে বলো, হ্যাঁ? আমিও বেলা একবার যাবো খন। যাকগে,
তবে আমি কি না কাজের লোক, আমার বলাটা আস্পর্ধা হয়ে যাবে না? আহা, আমি বলেছি সেটাই বলবে। রাজবাড়িতে বোধহয় গোটা চল্লিশে ঘর আছে, দোতলা তো খোলাই হয় না, ইঁদুর মাকড়সার আড়ত হয়ে আছে। বাড়ির মেনটেনেন্স বলে তো একটা ব্যাপার আছে নাকি? মোটে 3জন লোকের কি অত বড় বাড়ির দরকার আছে? যে আজ্ঞে, তবে এই বয়সে ওদের ভিটে ছাড়া করাটা কি ঠিক হবে হারুবাবু? হারু হঠাৎ হুংকার দিয়ে উঠল। কি বললি? ভিটে ছাড়া মানে কি? যখন বাড়ি বাঁধা রেখেছিল তখন ভিটের কথা মনে হয়নি? আর তুই কাঁদনি গাইছিস কেন রে? ওটা কি তোর বাপের সম্পত্তি? ফের মুখে মুখে কথা কইলে মুন্ডু ঘুরিয়ে দেবো, বুঝেছিস বেয়াদব? কিন্তু হারুর তরপানিতে সাতকড়ি তেমন ভয় পেল বলে মনে হলো না। একটু মিষ্টি হেসে বলল, তা হারুবাবু, গর্দান ভাইয়ের সঙ্গে আপনার বন্দোবস্তটা কিরকম হয়েছে বলুন তো? হারু এত অবাক হয়ে গেল যে মিনিট খানেক হাঁ করে চেয়ে রইল। তারপর তবে রে, বলে বিশাল হাতে প্রচণ্ড একটা চড় কষাতে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, চড়টা সাতকড়ির গালে মোটেই লাগলো না, হাওয়া কেটে বেরিয়ে গেল। আর হাতটা বেমক্কা ঘুরে যাওয়ায় টাল সামলাতে না পেরে হারু খাসনবিশ উপুর হয়ে গদাম করে মাটিতে পড়ে কোকিয়ে উঠল। সাতকড়ি গিয়ে হারাধনকে তুলতে তুলতে বলল, খুব লেগেছে নাকি হারুবাবু? তা এই বয়সে কি ওসব হুড়যুদ্ধ করা ভালো? হারাধন দাঁড়িয়ে রোষ কষায়িত চোখে চেয়ে বলল, তোর এত সাহস? আগে সাহসের কি দেখলেন? আমি রোগা দুবলা মানুষ, ওই চটটা লাগলে আমার সত্যিই মুন্ডু ঘুরে যেত, তাই মাথাটা সরিয়ে নিয়েছিলাম। হারু হুংকার দিয়ে বলে, আমি যখন কাউকে থাপ্পড় মারি তখন সবাই চুপচাপ থাপ্পড় খায়, বুঝলি? কেউ মাথা সরিয়ে নেওয়ার সাহস দেখায় না। কিন্তু এবার তোকে কে বাঁচাবে? বলেই হারাধন খাসনবিশ দুটো হাত সারাশির মতো করে সাতকড়ি গলার দিকে বাড়িয়ে এগোতেই সাতকড়ি কোলকুজো হয়ে শুট করে বগলের তলা দিয়ে বেরিয়ে এলো। হারুর টাল সামলাতে সামলাতে কয়েক কদম এগিয়ে গিয়ে ফিরে দাঁড়িয়ে হাঁক দিয়ে বলল, ভালো চাস তো চালাকি না করে সামনে আয়, নইলে তোর খবর আছে। সাতকড়ি নির্বিকার মুখে বলল, আপনি তো হাঁপাচ্ছেন মশাই, ঘাড়ে গর্দানে যা চেহারা করেছেন তাতে হাঁপ তো ধরবেই। যান, বাড়ি গিয়ে একটু আরাম করুন গে। যান, বাড়ি গিয়ে একটু বিশ্রাম করুন গে। হারাধন তার স্যাঙ্গারদের হুকুম করল। এই, ওই ইঁদুরটাকে পাকড়ে ধরতো, এটাকে আজ ভালো করে শিক্ষা দিয়ে দিই, যাতে জীবনে আর বেয়াদবি করার সাহস না পায়। স্যাঙ্গাতরা চটপট এগিয়ে এলো। সাতকড়ি এক লম্ফে তফাত হয়েই পাই পাই করে ছুটতে লাগলো। চার স্যাঙ্গাতও তাকে ধরার জন্য পিছু পিছু দৌড়াতে লাগলো। সাতকড়ি ছুটতে ছুটতেই হঠাৎ উবু হয়ে বসে পড়ল। যে ছোকরাটা তার পিছনেই ছিল, সে সাতকড়ির পিঠে হোঁচট খেয়ে একটা ডিগবাজি দিয়ে সামনের দিকে দড়াম করে আছড়ে পড়ল। সাতকড়ি বসা অবস্থাতেই পিছনে ফিরে পরের ছোকরার নাগালে আসতেই পা বাড়িয়ে তাকে একটা লেঙ্গি মারল। এই ছোকরাটা কিছু বুঝে ওঠার আগেই শূন্যে উঠে রাস্তার পাশে নয়নজুলিতে গিয়ে পড়ল। পরের ছোকরা তার দিকে হাত বাড়াতেই সে হাতটা ধরেই ছোকরার ছুটন্ত শরীরটাকে নিজের চারিদিকে বার কয়েক পাক খাইয়ে ছেড়ে দিল। ছোকরা গিয়ে মুখ থুবড়ে পড়ে গেল রাস্তার উপরেই। চতুর্থ জন এসে জাপটে ধরল সাতকড়িকে। তো সাতকড়ি তার কনুই দিয়ে ছোকরার পেটে এমন একটা মোক্ষম গুঁতো দিল যে ছেলেটা সাতকড়িকে ছেড়ে পেট চেপে বসে পড়ল। চোট আর বিস্ময় সামলে ছেলে চারটে উঠে দাঁড়ানোর আগেই ধীরে সুস্থে হাঁটা দিল সাতকড়ি। সে জানে ছেলেগুলো আর তার পিছু নেবে না, নিলেও চিন্তা নেই, তার কাছে আরও কিছু মুষ্টিযোগ আছে। সাতকড়িকে দেখে গজপতি ভারী খুশি হয়ে বলল, আরে এসো এসো সাতকড়ি, অনেকদিন বাদে তোমাকে দেখলাম। তা খবরাখবর সব ভালো তো? আগে খবরের চেয়ে অখবরই বেশি। কেন বলো তো? শুনলুম কাল রাত্রিরে নাকি রাজবাড়ি থেকে সেই পুতুলটা চুরি হয়ে গেছে। একটা পুতুল চুরি হয়েছে বটে, তবে আপনি কোন পুতুলটার কথা বলছেন? গজপতি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, সে একটা ছিল, সবুজ পোশাক পরা ভারী সুন্দর ডলপুতুল, চোখ দুটোয় যেন হিপনোটিজম ছিল হে। আমি তো ভয় পেয়ে আর কখনো গোলঘরে যাইনি। শুনেছি সেটাই নাকি চুরি গেছে। শুনে ভারী দুঃখ পেয়েছি জানো।
ও জিনিস আর ভূভারতে পাওয়া যাবে না। আগে সেইটাই চুরি গেছে বটে। বাড়িতে আগল বাগল না থাকলে এসব তো হবেই, কি আর করা। যে আগে, রাজবাড়ি আমার নিজের বাড়ির মতনই। আমার বাবার ঠাকুরদা এস্টেটের দেওয়ান ছিলেন যে, রাজবাড়িরই পয়সায় আমাদের প্রতিপালন হয়েছে তো। ও বাড়ির কাছে আমাদের অনেক ঋণ, বুঝলে। যে আগে, তবে এখন আর কাউকে প্রতিপালন করার ক্ষমতা নেই। তারা নিজেদেরই প্রতিপালন করে উঠতে পারছেন না। কি আর বলি দুঃখের কথা, এবারের মায়ায় বড় আটকে গেছি। সেদিন রানীমা দুঃখ করে বলছিলেন, এর চেয়ে ভিক্ষে করলেও কিছু পয়সা হতো রে, কিন্তু কি করি বল, এ জায়গায় একসময় রাজত্ব করেছি বলে চক্ষু লজ্জায় সেটাও আর করে উঠতে পারছি না। বলো কি, রাজবাড়ির এরকম দুর্দশা হয়েছে নাকি? যে আজ্ঞে, ভাতের ফ্যান ফেলা হয় না, তরকারির খোসা শুদ্ধ রাঁধতে হয়, সর্ষের তেল যে কতকাল বাড়িতে ঢোকেনি তা তো ছেড়েই দিন, দুধ ঘিয়ে তো প্রশ্নই ওঠে না। একটা দীর্ঘশ্বাস ফেলে গজপতি বলে, আমরা অনেকেই টাকা কড়ি দিয়ে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু রাজামশাইয়ের আত্মসম্মানবোধ বড্ড বেশি। তিনি রাজি হননি। বললেন, রাজত্ব তো গেছে যাক, কিন্তু এখন কি সম্মানটাও খোয়াবো? আমরা আর করতে পারিনি। যে আজ্ঞে, রাজামশাইয়ের ওটা খুব আছে বটে। শোনো সাতকড়ি, আমার 4টে দুধেল গাই আছে, অঢেল দুধ হয়। তুমি বরং কাল থেকে রোজ রাজামশাই আর রানিমার জন্যে 1 সের করে দুধ নিয়ে যেও। যে আজ্ঞে, ওতেই ভাষাভাষী কাণ্ড হয়ে যাবে। তুমি ওদের বড্ড ভালোবাসো না? আগে ভালোবাসা জিনিসটা তো বুঝি না। তবে খিদে তেষ্টায় কাতর হয়ে যখন মরতে বসেছিলাম, তখন রানীমা তুলে নিয়ে গিয়ে আমাকে রক্ষা করেন। টাকা পয়সা দিতে পারছেন না, তবে বড্ড স্নেহ করেন। আমি বাউন্ডুলে মানুষ, এদের কাছে খুব বাধা পড়ে গেছি। এদের ছেড়ে যেতেও পারছি না। তুমি যে ভালো লোক তা আমি জানি। মাঝরাত্রিরে ওই একই কথা আরও একজন বলল সাতকড়িকে। পুতুলটা, পুতুলকে আর কাছছাড়া করেনি সাতকড়ি। এখন পুতুলকে সে নিজের ঘরে লুকিয়ে রাখে। পুতুলটা চুরি গেছে বলে যে খবর উঠেছে, তার সে ভাঙেনি। রাতে নিজের বালিশেই শুইয়ে রাখে, নিজে হাতের ওপর মাথা রেখে ঘুমোয়। পুতুল বড্ড মেজাজি, কিছু জিজ্ঞেস করলে জবাব দেয় না, কিন্তু যখন তখন নিজের খেয়ালেই কথা বলে ওঠে। এই যেমন এখন বলল, তুমি একজন ভালো লোক। তারপরই স্পিকটি নট, একদম চুপ। সাতকড়িও বেশি ঘাটায় না পুতুলটাকে। অন্যদিকে অটোওয়ালের মুখে সর্বদা এক বুলি, হামার কুছু নাই, সব রামজির কৃপা। গোলগাল আহ্লাদি চেহারা, মুখে সবসময় প্রসন্ন একটু হাসি, কখনো মেজাজ হারায় না। গঞ্জে তার 4টে গদি, 2খানা বাড়ি, লাখো লাখো টাকার কারবার। তার জলছত্র আছে, ধর্মশালা আছে, মস্ত গোশালা আছে, আর আছের সংখ্যা এতই বেশি যে নেই এর হদিশ পাওয়াই মুশকিল। দিন দুই পরে এক সকালে অটোওয়ালের গাড়ি এসে রাজবাড়ির গাড়ি বারান্দার তলায় দাঁড়ালো। রাজা প্রতাপ সামনের বারান্দায় ইজি চেয়ারে বসেছিলেন। অটোওয়ালকে দেখে একটু সিধে হয়ে বসলেন। অটোওয়াল নাকি? রাম রাম মহারাজ, শাড়ির মেজাজ সব তন্দুরুস্ত তো? ওই আছে একরকম। তা তুমি কি মনে করে? কোনো মতলব নাই রাজামশাই, এদিকে একটু কাজে এসেছিলাম, ভাবলাম মহারাজকে একটু প্রণাম করে যাই। তা তুমি ভালো আছো তো? রামজি কি কৃপায় চলছে মহারাজ। তুমি তো আমার কাছে অনেক টাকা পাও না? আমার অসুখের সময় বাড়ি বাঁধা রেখে 50,000 টাকা ধার নিয়েছিলাম তোমার কাছ থেকে। হ্যাঁ মহারাজ, সো বাত ঠিক। তবে মুশকিল কি জানেন, 50,000 তো আর 50,000 রইল নাই, সে এখন সুদে আসলে 1.5 লাখে পৌঁছে গেছে। আমাদের হাতে তো কিছু নাই, সব কোম্পানির নিয়ম। 1.5 লাখ? শেষে কি আমাকে ভিটে ছাড়া হতে হবে? শশব্যস্তে হাত জোর করে অটোয়াল বলে, নাহি মহারাজ নাহি, পুরানা বাড়ির বদলে আপনি নতুন বাড়িতে যাবেন। এই ভূতের বাড়ি ছড়িয়ে দেওয়াই তো ভালো। ছোট কোজি বাড়ি হবে, আরামসে থাকবেন মহারাজ। রাজা প্রতাপ একটা দীর্ঘশ্বাস ছেড়ে চুপ করে বসে রইলেন। তাহলে চলি আজ মহারাজ, রাম রাম। রাজা প্রতাপ বললেন,
চুক্তির শেষ দিন কবে যেন? আর পাক্কা 10 দিন আছে মহারাজ। অটোয়াল চলে যাওয়ার পর রাজা প্রতাপ অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। সাতকড়ি বলল, রাজামশাই, আপনি ভাববেন না, একটা না একটা উপায় হয়ে যাবে। রাজা প্রতাপ মাথা নেড়ে হতাশ গলায় বললেন, না রে, আমাকে আর সান্ত্বনা দিস না। আর কোনো উপায় নেই, আমি জানি। মাত্র 50,000 টাকার জন্যে 7 পুরুষের ভিটে বিকিয়ে যাচ্ছে, আমারই দোষে। দুপুরবেলা সাতকড়ি ভাত খেয়ে যখন ঘরে যাচ্ছে, তখন তার পায়ের শব্দ পেয়ে বৃন্দা ঠাকুরন হেঁকে বললেন, কে রে, সাতকড়ি নাকি? হ্যাঁ দিদিমা। একটু শুনে যা না বাবা, দরকার আছে। ঘরে ঢুকে সাতকড়ি দেখল বৃন্দা ঠাকুরন বিছানায় বসে গম্ভীর মুখে জুলজুল করে চেয়ে আছেন। তাকে দেখে বলে উঠলেন, আমার একটা কাজ করে দিবি বাবা? কি কাজ বলুন না। করিস কিন্তু। আচ্ছা, আগে তো শুনি কাজটা কি। একটা নোড়া দিয়ে সুহাসিনীর মুখটা একটু তুবড়ে দিবি, তোকে আমি 5টা টাকা দেব। সাতকড়ি হেসে বলে, কেন, সুহাসিনী করেছে কি? আজ সকালে ঘর মুছতে এসে আমার নাকের ডগায় বুড়ো আঙুল নেড়ে কি বলে গেছে জানিস? বলেছে আমাদের নাকি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে, আর তার ব্যবস্থা করতে নাকি আজ সকালে লোক এসেছিল। শোনো কথা, সুহাসিনীর এত বুকের পাটা হয় কি করে বলবি? আমি হলুম গে রাজমাতা, আর এ আমাদের 14 পুরুষের ভিটে, আর আমাদেরই নাকি তাড়াবে। ওরা এত আস্পর্ধা হয়েছে যে বলার নয়। আচ্ছা দিদিমা, আমি সুহাসিনীকে বকে দেবো খন। ওরে না না, বকলে হবে না, ওর থোতামুখ ভোতা করতে হবে। তুই হাতের কাছে নোড়াটা রাখিস, তাহলেই হবে। আচ্ছা, আপনি এখন মাথা ঠান্ডা করে একটু ঘুমন তো। রাগে পিত্তি জ্বলে যাচ্ছে রে, এখন কি আর ঘুম হবে? তাহলে নিশ্চিন্তি করলি তো বাবা? ভালো করে তুবড়ে দিস কিন্তু। গড় হেকিমপুরের রাজবাড়ি বলে কথা, আমাদের কত কামান বন্দুক, কত সেপাই। কার সাধ্য বলতো যে আমাদের তারায়? ঠিকই তো, সুহাসিনী খুব অন্যায় করেছে। আপনি ঘুমন, কাল ব্যবস্থা হবে। হ্যাঁ, এবার একটু বুকটা ঠান্ডা হয়েছে, তাহলে একটু ঘুমাই, হ্যাঁ? সাতকড়িরও মনটা বড্ড খারাপ, রাতে তাই ঘুম আসছিল না। শুয়ে শুয়ে ভাবছিল, আহা, যদি গুপ্তধন টন কিছু পাওয়া যেত, তাহলে এই বিপদে বড্ড কাজে লেগে যেত। কিন্তু তা থাকলেও তা খুঁজে বের করবে কে? হঠাৎ পাশ থেকে কে যেন বলে উঠল, এ বাড়িতে কোনো গুপ্তধন নেই। সাতকড়ি কথা কইল না। পুতুলটা যদি মনের কথা শুনতে পেয়ে থাকে, তাহলে মনে মনে কথা বলাই ভালো। সে মনে মনেই প্রশ্ন করল, কোনো উপায় আছে কি? পুতুল অনেকক্ষণ চুপ করে থেকে বলে, গুপ্তধন আছে। কোথায়? মানুষের কাছে, তারাই গুপ্তধন। তুমি মানুষের কাছে যাও, তারা টাকা দেবে। রাজামশাইকে তারা ভালোবাসে। লোকের টাকা মহারাজ তো নেবেন না। মহারাজ দয়া নেন না, কিন্তু এটা দয়া নয়, এটা ভালোবাসা। মহারাজা ভালোবাসা নেবেন। তুমি কি কোনো ঠাকুর দেবতা নাকি? পুতুল অনেকক্ষণ চুপ করে থেকে বলে উঠল, আমি যে কে তা আমি নিজেই জানি না। তবে ঠাকুর দেবতা নই, আমি একটা পুতুল, তবে একটু অন্যরকম। সকালবেলা সুহাসিনী ঘর মুছতে এসেই ঝংকার দিল, রোজ তুমি ঘরের মাঝ মধ্যিখানে জলচৌকি পেতে বসে থাকো কেন বলো তো? ওটা কি তোমার সিংহাসন? একটু যদি আক্কেল থাকে। সকালবেলায় চোপা করিস না তো, এখন জব করছি দেখছিস না? তোমাকে জব করতে বারণ করেছে কে? বিছানায় বসে জব করলেই তো হয়। হ্যাঁ রে, তোর মুখটা একটু দেখি তো, আয় তো কাছে আয়। ও মা, কোথায় যাব? হঠাৎ আমার থ্যাবড়া মুখ দেখার শখ হলো কেন তোমার? আয় না কাছে। এই তো এলুম, ভালো করে দেখে নাও। বলি, আমাকে সিনেমায় না হবে নাকি? তোর মুখটা তুবড়ে যায়নি এখনো? ও মা, আমার মুখ তোবড়াবে কেন? আমি কি তোমার মতন বুড়ি নাকি? তোমার যদি তোবড়ানো মুখ দেখতে এত ইচ্ছা করে, তাহলে আয়নায় নিজের মুখটা দেখলেই তো হয়। বৃন্দা ঠাকুরুন মুখখানা তোম্বা করে বললেন, দূর দূর, 7 কোটিটা কোনো কাজের নয়। কী সব হাবিজাবি বলছো বলো তো? মাথাটা তো একদম গেছে দেখছি তোমার।
আমার মাথা যাবে কেন লা? তোর মাথা গেছে। কালে কালে তোর আসপদ্দা দেখে অবাক হই। কাল যা সব বলে গেলি সেগুলোই তো মাথা খারাপের লক্ষণ। কি বলেছি বলো তো? তুই বলিসনি যে আমাদের এ বাড়ি থেকে তাড়াতে লোক এসেছে? ও মা, সেটা কি মাথা খারাপের লক্ষণ? সকালেই তো কাল গর্দান ভাই অটোওয়ালা এসেছিল, এত্তেলা দিয়ে গেছে 10 দিনের মধ্যে 1.5 লাখ টাকা শোধ দিতে না পারলে বাড়ির দখল নিয়ে নেবে, বুঝলে? এবার তল্পি তালপা বাধা ছাদা শুরু করে দাও, সব গোটাতে হবে। কার এত সাহস রে আমাদের বাড়ি ছাড়া করে? নিয়ে আয় তাকে আমার সামনে, দেখি কত বড় আসপদ্দা। কেন, মারবে নাকি? অত গুমর করো না, তোমাদের রাজত্বি আর নেই, এখন ওই অটোওয়ালদের রাজত্বি, বুঝলে? আসুক না একবার, আসুক আমার সামনে, ঝ্যাটা প্যাটা করে ভূত নামাবো না? ও বাবা, বিষ নেই তবু কুলোপনা চক্কর। এখন সিংহাসন ছেড়ে বিছনায় গিয়ে বসো তো, আমার সময় নেই, আমার দুবারই আরো কাজ আছে। তুই কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবি, মালিকের মুখে মুখে অত কথা কইবি কেন রে? খেটে খাই, বুঝলে? তোমাদের মতো পরের ধনে পোদ্দারি করি না। সারা জীবন তো গতর নাড়নি, কত ধানে কত চাল তা বুঝবে কি করে? যখন হুড়ো দিয়ে তাড়াবে তখন বুড়ো বয়সে শিক্ষা হবে। কাজের মেয়ে, যখন ঠেকায় পড়ো তখন তো এই ঝিয়ের পায়েই পড়তে হয়। বৃন্দা ঠাকুরুন রণে ভঙ্গ দিয়ে গনগন করতে করতে বিছনায় গিয়ে বসলেন। ওদিকে সাতকড়ি রাত জেগে বড় বড় সাদা কাগজে লাল কালি দিয়ে অনেকগুলো পোস্টার লিখল। পোস্টারে লেখা, মাত্র 1.5 লক্ষ টাকা ঋণের জন্যে গড় হেকিমপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ি আর 10 দিন পর মহাজনের কাছে বিক্রি হয়ে যাবে। আপনারা কি তা চান? যদি না চান তাহলে রাজবাড়ি রক্ষা করার জন্য এগিয়ে আসুন। আপনারা সবাই হাত বাড়ালে রাজবাড়ি রক্ষা পাবে। ভোর হওয়ার আগেই গড় হেকিমপুরের প্রায় সর্বত্র পোস্টারগুলো সেটে দিয়ে এলো সাতকড়ি। কাল হাটবার বলে হাট খোলায় কয়েকটা বেশি পোস্টার সাটলো। গড় হেকিমপুরের রাজবাড়ি গল্পটা কিন্তু জমে উঠেছে, যেমন রোমাঞ্চকর তেমনি হাস্যকর। তবে গড় হেকিম তবে রাজবাড়ি কি আর বাঁচানো যাবে, নাকি গর্দান ভাই অটোওয়ালের কাছেই বিকিয়ে যাবে? সাতকড়ি কিন্তু ছড়নেওয়ালা পাত্র নয়, সে তার পোস্টারিং ক্যাম্পেইন পুরো দমে চালিয়ে যাচ্ছে। কিন্তু তাতে কি সাড়া দেবে? জানতে হলে আমাদের শুনতে হবে আগামী সপ্তাহের খণ্ড 4। এই পর্যন্ত গল্পটা কেমন লাগছে সেটা অতি অবশ্যই নিচে কমেন্ট সেকশানে লিখে জানাবেন। এবং গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই।